দর্শক, রাজস্ব আদায়ের গতি ও ব্যবস্থাপনা নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য ও বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ। জনাব আব্দুর রউফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনিও নিশ্চয়ই দেখছিলেন আমাদের সহকর্মীর প্রতিবেদনে যে বিষয়টি উঠে আসছে যে আমাদের দেশের কর জিডিপির অনুপাত ক্রমাগতই কমছে, রাজস্ব আহরণ বাড়ছে না। এই বিষয়টি থেকে উত্তরণের উপায় কি, আপনার অভিজ্ঞতার আলোক থেকে যদি বলতেন। অনেক ধন্যবাদ। খুব ব্রড বেসড কোশ্চেন করেছেন। যে সমস্যার সমাধান ধরেন এই গত ৫৫-৫৬ বছরে হয় নাই, সেটা আমি তো ১ মিনিটে বলে ফেলবো তার উত্তর, এটা আশা করা মনে হয় সঠিক না। হ্যাঁ, তবে আমি দীর্ঘ ৩১ বছর আমি বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনায় কাজ করছি, মূলত ভ্যাট ব্যবস্থাপনায়। তো আপনি বলেছেন যে কর জিডিপি ক্রমাগতভাবে কমছে, বাড়ছে না কেন এবং কিভাবে এটা বাড়ানো যায়। হ্যাঁ, বাড়ছে কথা ঠিক, কমছে কথা ঠিক। 2010-11 সালের দিকে, 10-11-12 সালের দিকের কথা, তখন আমাদের কর জিডিপি রেশিও ছিল প্রায় 10-এর কাছাকাছি, 10-এর উপরে উঠেছিল এক সময়। সেটা নামতে 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 এখন 6.6। এই যে দীর্ঘ সময়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি, আমরা কিন্তু সবসময় বলেছি যে বাড়বে বাড়বে, পদক্ষেপ নিলে বাড়বে, এটা নিলে বাড়বে, এটা করলে বাড়বে, কিন্তু বাড়েনি। তাহলে আপনি কি বলতে পারেন? তাহলে বলা যায় এই যত কথা আমরা বলেছিলাম, এটা করতে হবে, এটা করতে হবে, এগুলো সঠিক পদক্ষেপ ছিল না। তো এটা আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যেগুলো সঠিক পদক্ষেপ। আমরা কি করেছি? ধরেন আপনি যদি এই ভ্যাট তো আসছে আজকে প্রায় ৩৬ বছর, আমরা যদি গত 15-16 বছরের এনবিআর এর ইতিহাস দেখি, মেজরলি আমরা কি করেছি। মেজরলি আমরা ধরেন এই ভ্যাটের এবং ইনকাম ট্যাক্সের রেজিস্ট্রেশনটা এটা অনলাইন হয়েছে, এইটা একটা কাজ হয়েছে। রিটার্ন সাবমিশনটা অনলাইন হয়েছে, এইটা একটা কাজ হয়েছে। আর এই 3টে আইন পরিবর্তন হয়েছে। আপনি যদি গত 15-16 বছরের আপনি কাজ দেখেন, তো আমি বলবো যে দিজ আর দ্য মেজর অ্যাকশনস। হ্যাঁ, আরও অনেক কিছু করতে যে করা যায় না, যেমন ধরেন ইসিআর করতে যে ফেল করেছে, তারপরে ভ্যাট সফটওয়্যার করতে যে ফেল করেছে, আরও অনেক কিছু ফেল করেছে আর কি। হ্যাঁ, তো তাহলে আপনার কোশ্চেনের দুইটা পার্ট ছিল যে ক্রমাগতভাবে কমলো কেন। তো আমি বললাম ক্রমাগতভাবে কমার কারণ হলো পদক্ষেপগুলো ভুল ছিল, এই জন্য কমেছে। আচ্ছা, এখন কি করতে হবে? আমি তো আমার দীর্ঘ কর্মজীবনে আমি এটা নিয়ে খুব চিন্তা করছি। আমি আপনাকে একটা মামুলি কথা বলি, একেবারে মামুলি একটা কথা বলি বোঝার জন্য, দর্শকদের বোঝার জন্য। এক সময় মোটরিস্ট যারা, এরা হেলমেট পরতো না, অনেক আগের কথা বলতে, হেলমেট পরতো না। হেলমেট কিভাবে পরানো যায় খুব চিন্তা করা হলো। এক সময় বুদ্ধি করা হলো যে ওদের পেট্রোল দেওয়ার সময় হেলমেট চেক করতে হবে। আচ্ছা, এইটা করার পরে তখন হেলমেট পরা বেড়ে গেল। এখন কিন্তু হেলমেট ছাড়া কিন্তু আপনি কাউকে দেখবেন না। হ্যাঁ, আমি চিন্তা করি যে এই রেভিনিউ সিস্টেমে, ভ্যাট সিস্টেমে এরকম করে একটা ম্যাজিক ফর্মুলা, এটা কেমনে পাওয়া যায়। আমি বহুত চিন্তা করছি। তো আমি নিজে একটা ম্যাজিক ফর্মুলা বের করছি। এটা বলবো না, এটা আমার কোনো আবিষ্কারও না, এটা দুনিয়াতেই ছিল। তবে আমি সে বিষয়ে আমি কনফিডেন্ট। সেটা হলো শোনেন, আমি সময় না থাকলে আমি খুব সংক্ষেপ শেষ করবো। সেটা হলো রেভিনিউ, ভ্যাট বলেন, ইনকাম ট্যাক্স বলেন, একেবারে এর বেসিক হচ্ছে বিক্রয়। যখন বিক্রয় হয় তখন ভ্যাট আসে, ওই বিক্রয়টা সারা বছর একসাথে করে ইনকাম ট্যাক্স আসে। এই জন্যে আমার কথা হলো, বা আমার ম্যাজিক ফর্মুলা হলো যে বিক্রয়ের সঠিক তথ্য সরকারকে পেতে হবে। বিক্রয়ের সঠিক তথ্য সরকারকে এক জায়গায় আনতে হবে। এখন নাই, এখন প্রপার যে বিক্রয়ের যে তথ্য, এটা সরকারের কাছে নাই। ইনভয়েস অটোমেশন করতে হবে। ইনভয়েস অটোমেশন করে বিক্রয়ের সঠিক তথ্য সরকারের কাছে নিয়ে আসতে হবে। আমরা আর যে কাজগুলো করি, এই যে আমি যেগুলো বললাম গত 15-16 বছরে করা হয়েছে, রেজিস্ট্রেশন বাড়ানো হয়েছে, কোনো লাভ হয় নাই। রিটার্ন সাবমিশন বাড়ানো হয়েছে, কোনো লাভ হয় নাই। আইন চেঞ্জ করা হয়েছে, কোনো লাভ হয় নাই। তাহলে কি করতে হবে? আমি আপনার দুইটা প্রশ্নের উত্তর দিলাম যে যেগুলো করা হয়েছে এগুলো সঠিক ছিল না। করতে হবে কি, সরকারের কাছে বিক্রির সঠিক তথ্য সরকারের কাছে নিয়ে আসতে হবে। আনতে হলে যা যা করা দরকার সেগুলো করতে হবে। কোনো কঠিন কাজ না, অল্প ইনভেস্টমেন্টে, অল্প ম্যানপাওয়ার বিনিয়োগ করে দেশীয় সম্পদ দিয়ে করে ফেলা যায়। সঠিক পদক্ষেপগুলো কি হতে পারে তাও আপনার থেকে জানবো। তার আগে একটু সংস্কার প্রসঙ্গে আসতে চাই। সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল, সংস্কারের সফল কেন হয়নি? এটি কি ডিজাইনের ত্রুটি ছিল নাকি বাস্তবায়নের ত্রুটি ছিল? আমরা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি আগের যে কোশ্চেনটা আপনি করেছিলেন, এই কোশ্চেনটা ঠিক তার কাছাকাছি।
সংস্কার বলতে সংস্কার বিষয়ে আমার নিজস্ব ধ্যান ধারণা আছে, সেটা আমি আপনাকে একটু বলবো। সেটা হলো সংস্কার, রেভিনিউ সংস্কার বললেই আমরা ওই দাতা গোষ্ঠী এবং সংস্থা আমাদের কিছু কথা বলে দেয়, এই কথাগুলো আমরা শুধু আড়াতে থাকি। ধরেন আমাদের দেশের একাডেমিশিয়ান বলেন, আমাদের দেশের সিভিল সোসাইটি লিডার বলেন, আমাদের দেশের রাজনীতিবিদ বলেন, আমাদের দেশের গবেষক বলেন, অর্থনীতিবিদ বলেন, কেউ বলতে পারবে না, সবার প্রতি সম্মান রেখে আমি বলবো, কেউ বলতে পারবে না যে এই কথাটা আমি কনফিডেন্ট হয়ে বলেছি, আমি গবেষণা করে বলেছি। সবাই ওই ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কথাগুলো বলতে থাকি আর কি। আচ্ছা, এখন আসেন আমরা সংস্কারে কি কি কথা বলেছি। আমি একটু আগেই তো বললাম যে সব পদক্ষেপগুলো ভুল ছিল। তো সঠিক পদক্ষেপগুলো কি কি হতে পারে সেগুলো কি কি আমরা করেছি দেখেন। আমরা সংস্কারের কথা বললে আমরা বলি যে কর অব্যাহতি কমাতে হবে, সংস্কারের কথা বললে আমরা বলি রেজিস্ট্রেশন সংখ্যা বাড়াতে হবে, রিটার্ন সাবমিশনের সংখ্যা বাড়াতে হবে। সংস্কারের কথা বললেই আমরা বলি যে ভ্যাটের একক হার চালু করতে হবে। সংস্কারের কথা বললে আমরা বলি যে টি আইন বেআইন এক করতে হবে। সংস্কারের কথা বললে আমরা বলি যে পলিসি এবং বাস্তবায়ন আলাদা করতে হবে। এই কথাগুলো আমরা মূলত বলি। সংস্কার নিয়ে এ যাবৎ যত রিপোর্ট হয়েছে, ধরেন এই যে অনেকগুলো কমিশনের রিপোর্ট হয়েছে, আপনি দেখবেন যে আমি যে কথাগুলো বললাম এইগুলোই বারবার রিপিট হয়েছে। তো এখন আপনি বললেন যে ডিজাইনের ত্রুটি ছিল নাকি বাস্তবায়নের ত্রুটি ছিল। আমি তো বলি যে কনসেপচুয়ালি দিস আর ফ্লড। এগুলো কনসেপচুয়ালি ত্রুটিযুক্ত ছিল, এগুলো করতে হবে না সেটা আমি বলি না, এগুলো করতে হবে। আরেকটা অন্যতম সমস্যা আছে, সেটি হচ্ছে দুর্নীতি রাজস্ব ব্যবস্থাপনায়। এই বিষয়টা থেকে সমাধানের বা উত্তরণের পথ কি হতে পারে? দুর্নীতিতে উত্তরণের পথকে আমি 1 মিনিটে বলতে পারবো, তাহলে বিশাল দুদক কি জন্য আছে, যতটা ছোট করে সম্ভব। আচ্ছা, তো দুর্নীতি শোনেন, দুর্নীতি থাকা উচিত না, দুর্নীতি আছে, দুর্নীতি এখন ব্যাপকভাবে প্রসার পেয়েছে। এক সময় দুর্নীতি মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সর্বত্র দুর্নীতি। এখন সবাই মোটামুটি বলতে গেলে একটা অংশ আর কি দুর্নীতি করে। রাজস্ব খাত এর বাইরে না, রাজস্ব খাত কোনো দ্বীপ না, এটা সমাজের, এই দেশের, এই রাষ্ট্রের সমস্ত কাঠামোর ভিতরে একটা অংশ। এইখানে শোনেন, দুর্নীতি যদি আমি দুইটা কথা বলবো এখানে। এক হলো দুর্নীতি কমাতে হলে টপ ডাউন অ্যাপ্রোচ হতে হবে, এটা আমার কথা, আমি আমার অপিনিয়ন বললাম, আমার তো মুক্ত অপিনিয়ন প্রকাশ করার অধিকার তো আমার আছে। হ্যাঁ, টপ ডাউন অ্যাপ্রোচ হতে হবে। টপ ডাউন অ্যাপ্রোচ ছাড়া মনে হয় এটা সম্ভব হবে না। আর একটা বিষয় হলো রাজস্ব ব্যবস্থাপনায় দুর্নীতি হয়, এখানে সহযোগিতাপূর্ণ দুর্নীতি হয়, পারস্পরিক বেনিফিটের দুর্নীতি হয়। এখানে দুই পক্ষ ইকুয়ালি বেনিফিটেড হয়। আমি আপনাকে আর একটা কথা বলি, রাজস্ব ব্যবস্থাপনায় দুর্নীতি নাই, একটা অংশ আছে যেখানে দুর্নীতি নাই। অফিসারদের একটা ভালো অংশ তারা এই সবের মধ্যে নাই। ব্যবসায়ীদের একটা ভালো অংশ তারা ফাঁকি দেয় না। দুইটা কথা, একটা হলো করদাতারা বলছে যে দুর্নীতি আছে, অফিসাররা দুর্নীতি করে, অফিসাররা বলে যে করদাতারা কর ফাঁকি দেয়। এই করদাতাদের পক্ষ থেকে তারা নিজেরাই দুর্নীতি দমন করতে পারে। কিভাবে? সেটা হলো তিনি যদি কমপ্লায়েন্ট হন, তিনি যদি আইন কানুন মেনে চলেন, তিনি যদি নলেজেবল হন, তার কাছে দুর্নীতি তার কাছে যেতে পারে না। এটা আমরা দেখেছি। দেয়ার আর মেনি কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ার্স ইন আওয়ার সোসাইটি যারা ফাঁকি দেয় না এবং যারা কোনো মিসসেলেনিয়াস খরচ করে না। আপনি কিছুক্ষণ আগে IMF এর কথা বলছিলেন, সেই IMF এর কথা ধরে প্রশ্নটি করতে চাই যে আমাদের দেশের কর ব্যবস্থায় এমন দাতা গোষ্ঠী বা সংস্থাগুলোর প্রভাবকে আপনি কিভাবে দেখেন? দাতা গোষ্ঠীর প্রভাব তো আছেই, সেটা আমরা সবাই জানি। এই যে বর্তমানে একটা লোন নিয়ে, IMF এর একটা লোন নিয়ে বর্তমানে অনেক কথাবার্তা চলতেছে, পত্রপত্রিকায় লেখা হয়, এটা আমরা সবাই জানি। তো প্রভাব যে নাই তা তো বলা যাবে না, প্রভাব অবশ্যই আছে। কিছুদিন আগেও তারা 2টা কিস্তি ছাড় না দিয়ে, এটা ছাড় দেয় নাই, তারা বলেছে যে অনেকগুলো সংস্কার করতে হবে। তার মধ্যে বলেছে যে NBR যে একটা বড় সংস্কার, তারা বলে, অনেকেই বলে যে নীতি এবং বাস্তবায়ন আলাদা করতে হবে। তো চাপ আছে। এখানেও আমার কিছু বক্তব্য আছে, চাপ আছে। আমি বলি কি যে এই যে চাপ আছে, এই চাপ সবসময় গ্রহণ করতে হবে এমন না, এগুলো মিটিগেট করা যায়। IMF এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোসিয়েশনের একটা পদ্ধতি আছে। আমি দীর্ঘদিন তাদের সাথে কথাবার্তা বলার আমার অভিজ্ঞতা আছে। তাদের সাথে কথাবার্তা এভাবে বলতে হয় যে হ্যাঁ, আপনারা যেটা বলেছেন এটা সঠিক, এটা করা দরকার, এটা আমরা করব, এটা করা খুবই প্রয়োজন, বিভিন্ন দেশে আছে, এটা করতে হবে, আমরা করতে চাই, আমরা করার চেষ্টা করতেছি, তবে আমাদের কিছু সমস্যা আছে,
আমাদের এই সমস্যা আছে, এই সমস্যা আছে, আমরা এই আগামী মাসে করে ফেলবো, আগামী 2 মাস পরে করে ফেলবো। আমি একটা উদাহরণ দিই, না হলে এই কথাটা স্পষ্ট হচ্ছে না। সেটা হলো একটু শেষ করবেন। সেটা হলো 2010-11-12 সালে আইএমএফ এর একটা লোন ছিল আমাদের, $1 বিলিয়ন ইসিএফ লোন। সেই লোনের আন্ডারে নতুন ভ্যাট আইন করা হয়েছিল। এরপরে 10 বছর আমরা লোন নিই নাই, আবার 23 সালে আমরা এই লোনটা নিয়েছি। ওই লোনের সময় 5টা কন্ডিশন ছিল। ওই লোনের সাথে মোটামুটি 5টা কন্ডিশন ছিল। সরকার মাত্র, আমি যতদূর জানি, মাত্র একটা কন্ডিশন মিট করেছিল, এই নতুন ভ্যাট আইন করা, আর বাকিগুলো মিট করে নাই। এই করছি করতে করতে পুরো লোন নেওয়া হয়ে গেছে, কিন্তু কন্ডিশন মিট করা হয় নাই তখনও। তাহলে দেখেন, তাহলে চাপ আছে, চাপ থাকবে, ওই চাপ মিটিগেট করা যায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজস্ব আদায়ের গতি ও ব্যবস্থাপনার নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন এতক্ষণ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য, বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরামের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ।